নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভাল্লুক একাডেমি। আপনাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি চাইল্ড পেডাগোজির প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে বৃদ্ধি ও বিকাশ, তার ওপর 20টা ভালো ভালো এমসিকিউ। আমরা এতদিন প্রত্যেকটা সাবজেক্টের বেসে এমসিকিউ তৈরি করেছি আপনাদের জন্য। তো এবার আমরা ভাবলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা একের পর এক এমসিকিউ নিয়ে আসবো। চাইল্ড পেডাগোজি যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলোই কভার করব এবং তারপরে অন্যান্য সাবজেক্টেও আমরা এগিয়ে যাব। ওকে, তো আমাদের এই নতুন আইডিয়াটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের সেশন। প্রথম কোশ্চেন বলা হচ্ছে, শিশুর বিকাশ হলো একটি পরিমাণগত প্রক্রিয়া, গুণগত প্রক্রিয়া, পরিমাণ ও গুণগত উভয় প্রক্রিয়া, কেবল শারীরিক পরিবর্তন। আমরা অবশ্যই জানি যে বিকাশ হচ্ছে একটি গুণগত এবং পরিমাণগত প্রক্রিয়া, তাই না? তাই এখানটায় আমরা যদি লিখে নিই ব্যাপারটাকে একটু ভালোভাবে, এটা কিন্তু পরিমাণগত এবং গুণগত প্রক্রিয়া। গুণগত প্রক্রিয়া, যেখানে আরেকটা জিনিস যেটা আমাদের বৃদ্ধি থাকে সেটা কিন্তু শুধুই পরিমাণগত প্রক্রিয়া, মানে শরীরের আকার আয়তন বাড়বে, সেটাই পরিমাণ করা যাবে, ওটাই হচ্ছে বৃদ্ধি। আর বিকাশ কিন্তু বোথ গুণগত এবং পরিমাণগত, তাই অপশান সি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাব। বলা হচ্ছে বৃদ্ধির প্রধান বৈশিষ্ট্য কী? এটি একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এটি পরিমাপযোগ্য ও পরিমাণগত, এটি শুধুমাত্র গুণগত পরিবর্তন নির্দেশ করে, এটি বয়সের সাথে থেমে যায় না। আচ্ছা, বৃদ্ধি কখনোই জীবনব্যাপী নয়, একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, বরং বিকাশটা জীবনব্যাপী ঘটতে থাকে। আচ্ছা, এটি পরিমাপযোগ্য এবং পরিমাণগত, অবশ্যই এটি পরিমাপযোগ্য, বৃদ্ধিকে পরিমাপ করা যায়। আকার আয়তনে একটা মানুষ কতটা বাড়ছে সেটা অবশ্যই পর্যবেক্ষণের দ্বারা পরিমাপটা নেওয়া যায়, তাই এটা পরিমাণগত। আচ্ছা, গুণগত তো নয়, এটাও হবে না। আর এটা বয়সের সাথে থেমে যায় না, এটা তো অবশ্যই থামে, তাই এটাও অ্যান্সার হবে না, বি হয়ে যাবে কারেক্ট অপশান। নেক্সট চলে যাব আমরা, ভালো কোশ্চেন একটা খুবই, দুটো টার্ম রয়েছে, সেফালোকডাল আর প্রক্সিমোডিস্টাল, এই দুটোই খুবই ভালো কোশ্চেন। প্রথমে বলা হচ্ছে যে সেফালোকডাল বিকাশের নীতি অনুযায়ী শিশুর বিকাশ কিভাবে ঘটে? কেন্দ্র থেকে পরিধির দিকে, মাথা থেকে পায়ের দিকে, পা থেকে মাথার দিকে, বাইরে থেকে ভেতর দিকে। আচ্ছা, এই সেফালোকডালটা, এটার মানেটা একটু জেনে রাখা যাক। সেফালোকডাল, এই যে বিকাশ, এর মানেটা হচ্ছে বিকাশ সবসময় উপর থেকে নিচের দিকে ঘটে। ওকে, উপর থেকে নিচের দিকে ঘটে। অর্থাৎ উদাহরণস্বরূপ কি বলা যেতে পারে, একটা শিশুর প্রথম বিকাশ হয় মস্তিষ্কতে, তারপর ঘাড়, হাত, পা, এইভাবে আর কি, মানে পুরো শরীরটা ইমাজিন করুন, তার একদম ওপর থেকে ধীরে 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 বিকাশটা নিচের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে, এটাকেই কিন্তু আমরা সেফালোকডাল বলে থাকি। তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে, মাথা থেকে পায়ের দিকে হয়, তাই না? এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট কোশ্চেন চলে যাব, যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট টার্ম বলেছিলাম, প্রক্সিমোডিস্টাল বিকাশের নিয়ম কোনটি নির্দেশ করে? আচ্ছা, বিকাশ মাথা থেকে পায়ের দিকে হয়, বিকাশ শরীরের কেন্দ্রীয় অংশ থেকে প্রান্তের দিকে প্রসারিত হয়, বিকাশ সাধারণ থেকে বিশেষের দিকে যায়, নাকি বিকাশ একটি নির্দিষ্ট বয়সে থেমে যায়? আচ্ছা, প্রক্সিমোডিস্টালসটা এক্ষুনি যেটা আমরা বলছিলাম, এটার কিন্তু মানে বিকাশ কেন্দ্র থেকে প্রান্তের দিকে বা পরিধির দিকে হবে। ওকে, এটাই কিন্তু কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশ, এটাই কিন্তু আমাদের প্রক্সিমোডিস্টাল যে ডেভেলপমেন্ট। ওকে, এই দুটো টার্ম খুবই ইম্পর্ট্যান্ট। প্রক্সিমোডিস্টাল হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে, আর সেফালোকডাল হচ্ছে মাথা থেকে পায়ের দিকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, এই যে শরীরের কেন্দ্রীয় অংশ থেকে প্রান্ত বা পরিধির দিকে প্রসারিত হওয়া। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে, শিশুর বৃদ্ধি কোন বয়সে সবথেকে দ্রুত ঘটে? শৈশবকালে, প্রাক বাল্যকালে, উত্তর বাল্যকালে, নাকি কৈশোরে? অবশ্যই এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শৈশবকালে। কারণ বৃদ্ধি কিন্তু
সব থেকে বেশি হয়। আমাদের শৈশবকালটাই তো হচ্ছে আমাদের বৃদ্ধির পর্যায়ে সব থেকে প্রথম পর্যায়, তাই এটাতেই বেশি হয়। কারণ যত শুরুর দিকে হয় না শিশু, ততই কিন্তু তার বৃদ্ধি পরপর বেশি হয়। এবং যত শিশুর বয়স বাড়তে থাকে, মানে প্রাক বাল্যকাল হলো, তারপর উত্তর বাল্যকাল হলো, কৈশোর হচ্ছে, পরপর কিন্তু বৃদ্ধির হারটা কমে আসে, দিয়ে ধীরে 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 একসময় কিন্তু ওটা থেমে যায়। ওকে, তাহলে সব থেকে প্রথম যে স্টেজ ইনফ্যান্সি, শৈশবকাল, ওখানে এই বৃদ্ধি সব থেকে দ্রুত ঘটে। অপশান এ কারেক্ট অপশান। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। বিকাশ হলো বংশগতি ও পরিবেশের গুণফল। ডেভেলপমেন্ট ইকুয়ালস টু হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। এখানে থেকে কোশ্চেন দিয়ে দেয় যে বিকাশ সমান, ওকে, এভাবে দিয়ে দেয় কোশ্চেন যে বিকাশ সমান অ্যাকচুয়ালি যেটা হয় বংশগতি গুণিতক পরিবেশ। তো তাহলে যে কোনো একটা আপনাদের শূন্যস্থান দিয়ে দেবে, দিয়ে বলবে শূন্যস্থান পূরণ করুন। তাই এই সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের প্রশ্ন কি বলছে যে এই উক্তিটা তাহলে কে করেছেন? পিয়াজে, উডওয়ার্থ, স্কিনার নাকি থর্নডাইক? পিয়াজের তো কগনিটিভ ডেভেলপমেন্ট শিশুর, স্কিনারেরও আমাদের কন্ডিশনিং রয়েছে, তাই না, থর্নডাইকের প্রচেষ্টা তত্ত্ব রয়েছে, এগুলো নয়। অ্যাকচুয়ালি উডওয়ার্থ যে যিনি মনোবিদ, তিনিই কিন্তু এই সূত্রটি আমাদের দিয়েছিলেন। তাই উডওয়ার্থ হয়ে যাবে অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 7, কোন বয়সকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? শৈশবকাল নাকি প্রাক বাল্যকাল নাকি শৈশবকাল নাকি প্রৌঢ়কাল? এখানে অপশান হয়ে যাবে কৈশোরকাল। ওকে, কেন? কারণ অ্যাকচুয়ালি যেটা আমরা নিজেরাও যদি নিজেদের লাইফটা দেখি, যে কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স যখন আসে না আমাদের, যেটা টিনেজ টাইম বলে, ওই 18 বছর বয়স যেটা, ওই সময়ে কিন্তু আমরা সব থেকে বেশি পরিমাণ শারীরিক বলুন বা ইমোশনাল প্রাক্ষোভিক যেটা এবং মানসিক চেঞ্জের মধ্য দিয়ে যাই। আমাদের মনের মধ্যে কিন্তু নিজেদের পছন্দ অপছন্দ, জীবন কিভাবে নির্বাহ করব, এই সমস্ত জিনিসগুলো, চিন্তাভাবনাগুলোর একটা ঝড় ওঠে মনের মধ্যে, ঠিক ভুল, ঠিক আছে, এই সব কিছু মানসিক প্রতিক্রিয়া একদম তুঙ্গে থাকে। তাই এটা ঝড়ঝঞ্ঝার সময়, পিরিয়ড অফ স্টর্ম অ্যান্ড এই স্ট্রেস ব্যাপারটা কিন্তু কৈশোরকালেই আসে, অ্যাডোলেসেন্স। তাই অপশান সি কারেক্ট অপশান এখানে হয়ে যাবে। ওকে, নেক্সট 4, পরিণমন বা ম্যাচুরেশন হলো একটি কৃত্রিম প্রক্রিয়া, স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া, পরিবেশগত শিক্ষা প্রক্রিয়া নাকি সামাজিক প্রক্রিয়া? কী অপশান হবে? কৃত্রিম প্রক্রিয়া তো নয়। অ্যাকচুয়ালি পরিণমন বা ম্যাচুরেশন কিন্তু আমাদের মানে মধ্যে, যে কোনো মানুষের মধ্যে, ব্যক্তি বিশেষের মধ্যে স্বাভাবিকভাবেই আসে। ধীরে ধীরে যত তার বয়স বাড়তে থাকে, পরিবেশ থেকে এবং সব কিছু থেকে সে অবজারভেশন করে 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 নিজের মতো করেই কিন্তু ম্যাচুরেশন চলে আসে, তাই না? তাই এটি একটা স্বাভাবিক ও জৈবিক প্রক্রিয়া। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলছে? ভাষা অর্জনের জন্য সবচেয়ে সংবেদনশীল সময় বা ক্রিটিক্যাল পিরিয়ড কোনটি? কোনটা উপযুক্ত সময় আর কি? প্রাক জন্মকাল, শৈশবকাল, প্রাক বাল্যকাল নাকি কৈশোরকাল? প্রাক জন্মকাল তো একদম শুরু, যেটা প্রিনেটাল পিরিয়ড, সেখানে তো কোনো অস্তিত্বই থাকে না, আমাদের মায়ের পেটের ভিতরে থাকি, বাদ দিন। শৈশবকাল না, ওই টাইমেও কিন্তু মানুষ শৈশবকালে কিন্তু অস্পষ্ট ধ্বনি উচ্চারণ, ব্যাবলিং, কুইং এগুলো করে। তারা কিন্তু কোনোরকমভাবে অনেক কষ্টে শব্দ উচ্চারণ করতে পারে, কিন্তু ভাষা অত ভালোভাবে শিখতে পারে না। আর কৈশোরকালে কিন্তু মানুষ খুব ভালোভাবেই ভাষা শিখে যায়। অ্যাকচুয়ালি এই যে প্রাক বাল্যকাল, অপশান সি, এটাই কিন্তু ভাষা অর্জনের সবথেকে সংবেদনশীল সময়, যেটা আমরা 2 থেকে 6 বছর বলি। কারণ এই টাইমেই আমাদের কিন্তু যে বাস্তব জ্ঞানটা, ধীরে ধীরে আমাদের মধ্যে সচেতনতা, সব কিছু গ্রহণ করার ক্ষমতা, ভাষা অন্যরা বলছে সেটা পর্যবেক্ষণ করার ক্ষমতা, এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে আসতে থাকে। তাই এই প্রাক বাল্যকালেই আমরা ভাষাটা অর্জন ভালোভাবে করতে শুরু করার টাইমটা বলা হচ্ছে। ওকে, তারপর তো ধরুন অনেক বয়স পর্যন্তই মানুষ ভাষার উপর তাদের দক্ষতা বৃদ্ধি করতেই থাকে, বাট শুরুটা হয় প্রাক বাল্যকালে। 10 নম্বর কোশ্চেন, শিশুর বিকাশের ক্ষেত্রে ব্যক্তি বৈষম্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস সৃষ্টির প্রধান কারণ কি? প্রথম অপশান কেবল বংশগতি, কেবল পরিবেশ, বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়া নাকি শুধুমাত্র সামাজিক প্রভাব? আচ্ছা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিভাবে আসে? শুধুমাত্র বংশগতির কারণে আসে না, বা শুধুমাত্র পরিবেশের কারণেও আসে না। এই দুটো মিলেমিশে মিথস্ক্রিয়া মানে হচ্ছে যৌথ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ব্যক্তি বৈষম্য চলে আসে। তাই অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার।
বংশগতি বা হেরিডিটারি, এবং যে পরিবেশে যা কিছু আমার সঙ্গে ঘটছে সেইগুলোতে আমি কীরকম এক্সপিরিয়েন্স নিচ্ছি, এই দুটো মিলেই কিন্তু আমার সাথে আমার কাছাকাছি আরেকটা শিশু যে বড় হয়ে উঠছে, দুজনের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তৈরি হওয়া নির্ভর করে। ওকে, তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। তাহলে প্রশ্ন নম্বর 11 কী বলা হচ্ছে, নিচের কোনটি বিকাশের নীতি নয় বলেছে। ওকে, নয় বলেছে। বিকাশ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, এটা বিকাশ তো অবশ্যই নিরবচ্ছিন্ন। বিকাশ অনুমানযোগ্য, মোটামুটিভাবে প্রেডিক্ট করা যায় বিকাশকে, যে এই শিশুটা এখন এইরকম করছে, তাহলে ওর পরবর্তীকালে গিয়ে বিকাশ এইরকমভাবে আকার ধারণ করতে পারে। সমস্ত শিশুর ক্ষেত্রে বিকাশের হার হুবহু এক, নাকি বিকাশ সাধারণ ক্রিয়া থেকে নির্দিষ্ট ক্রিয়ার দিকে যায়। কোনটা নীতি নয়, তাহলে এটা হবে অপশান সি, দেখেই বোঝা যাচ্ছে। সমস্ত শিশুর ক্ষেত্রে তো বিকাশের হার একদমই একই রকম হতে পারে না, কারণ এক্ষুনি আমরা বললাম এটি পরিবেশ ও মিথস্ক্রিয়ার ফলাফল, তাই না? আমি বড় হচ্ছি, আমার সাথে আমার বোন, দাদা, ভাই, সব থেকে আমার কাছের মানুষ পরিবারের, তাকেই যদি নিয়ে নেই, সেই আমার দাদা বা বোনের সাথে কি আমার বিকাশ সমান হয় কখনো? অবশ্যই নয়। আমার মানসিক ডেভেলপমেন্ট, আমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আর আমার দাদা ভাই বোনের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট কখনোই সমান হয় না। আর বাইরের কোনো মানুষের কথা তো ছেড়েই দিলাম। তাই দুজন ব্যক্তির বিকাশের হার অবশ্যই সমান হবে না, তাই এটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাব। কোশ্চেন নাম্বার 12, শিশুর দৈহিক উচ্চতা ও ওজন বৃদ্ধি কিসের উদাহরণ? বিকাশ, বৃদ্ধি, পরিণমন নাকি শিখন? বিকাশ তো গুণগত এবং পরিমাণগত, আমরা বলেইছি আগে। বৃদ্ধি কেবলমাত্র পরিমাণগত, বৃদ্ধি হচ্ছে শরীরের আকার আয়তন মাপা হয়, তাই দেহের উচ্চতা ও ওজন বাড়াকে আমরা অবশ্যই বৃদ্ধি বলে চিনব, বৃদ্ধি হিসেবেই আমরা এটাকে মার্ক করব। আর ম্যাচুরেশন সবসময় মনের হয়, পরিণমন মনের হয়। এবং শিখন তো লার্নিং, এটাও মনের ব্যাপার, এটা কিন্তু শরীরের কোনো ব্যাপার নয়। ওকে, তাহলে নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 13। ভালো কোশ্চেন। গ্যাং এজ বা দলগত বয়স হিসেবে পরিচিত কোন সময়কাল? শৈশবকাল, প্রাক বাল্যকাল নাকি উত্তর বাল্যকাল নাকি কৈশোরকাল? শৈশবকাল তো অবশ্যই গ্যাং এজ নয়, কারণ শৈশবকালটা আমাদের 2 থেকে 6 বছর বয়সটা হচ্ছে, ওই টাইমে তো আমরা খুবই ছোট থাকি, ভাষার বিকাশও শুরু হয় না ঠিকঠাক করে, এবং এই টাইমে কিন্তু আমরা কোনো সেরকমভাবে কারোর সাথে যোগাযোগও করতে পারি না, কোনো আমাদের বন্ধুও তৈরি হয় না, তো গ্যাংও তৈরি হয় না, আমরা সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। প্রাক বাল্যকালটাও অনেকটা ওই রকমই, নিজেদের মধ্যেই আমরা থাকতে পছন্দ করি, ওই সময় গ্যাং ফরমেশন কিন্তু হয় না। ওকে, এই যে উত্তর বাল্যকাল না, লেট চাইল্ডহুড, যেটা পরবর্তী শৈশবকাল, ওটাকেই কিন্তু আমাদের গ্যাং এজ বলা হয়, যেটা কিন্তু 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত যে সময়টা, এই টাইমে কিন্তু দেখা যায় যে শিশুরা যে যার নিজেদের মতো করে বন্ধুদের মধ্যে একটা গ্যাং বা দল তৈরি করে নিজেদের মধ্যে খেলাধুলো করছে, পড়াশুনো করছে, নিজেদের ডিসিশান নিচ্ছে, মানে ছোটোখাটো যা লাইফের ডিসিশান গ্যাংয়ের মাধ্যমে হয় ওগুলো, তো ওটাই গ্যাং এজ, তাই অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, বিকাশের কোন দিকটি শিশুর আবেগ, ভয় ও ভালোবাসার সাথে সম্পর্কিত? এখানে অপশানের মধ্যেই আমরা অ্যান্সার পেয়ে যাব। প্রাক্ষবিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট, সামাজিক বিকাশ যেটা সোশ্যাল ডেভেলপমেন্ট বলছি, নাকি বৌদ্ধিক বিকাশ কগনিটিভ ডেভেলপমেন্ট, নাকি দৈহিক বিকাশ ফিজিক্যাল ডেভেলপমেন্ট? আবেগ, ভয়, ভালোবাসা এগুলো সমস্ত কিছুই আমাদের একটা ইমোশান, তাই না? আবেগ মানেই ইমোশান, তাই এখানে প্রাক্ষবিক বিকাশটাই হবে আমাদের অ্যান্সার, ইমোশনাল ডেভেলপমেন্ট। ওকে, অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 15, শিশুর বৃদ্ধির প্রক্রিয়া সাধারণত কত বছর বয়স পর্যন্ত থাকে? 12 বছর, জীবনের শেষ দিন পর্যন্ত, প্রায় 18 থেকে 20 বছর পর্যন্ত, নাকি 30 বছর পর্যন্ত? আমরা আগেই বলেছি যে বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত গিয়ে থেমে যায়, সেই বয়সটা কত? 12? নিশ্চয়ই নয়, আমরা 12 বছর বয়সের পরেও অনেক বাড়তে থাকি। জীবনের শেষ দিন পর্যন্ত তো অবশ্যই নয়, কারণ সেটা তো বিকাশের কাজ, আমৃত্যু ঘটা। আচ্ছা, এই যে অপশান সি 18 থেকে 20 বছর, অর্থাৎ পরিপক্কতা অর্জন পর্যন্ত, অনেক সোজা করে দিয়েছে অপশানটাকে। পরিপক্কতা অর্জন করা মানে এখানে শারীরিক পরিপক্কতার কথা বলা হচ্ছে। আমরা কিন্তু 18-20 বছর বয়স পর্যন্তই প্রপার যে আমাদের বৃদ্ধিটা ঘটে ওটা হয়। 20 বছর বয়সের পর কিন্তু একদম নেগলিজিবল, দেখাই যাবে না ওরকম বৃদ্ধি হয়, এবং 25-এর কাছাকাছি এসে কিন্তু বৃদ্ধি প্রায় থেমে যায় বললেই চলে। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে,
নেক্সট কোশ্চেন নাম্বার 16 যাব। বিকাশ একটি সর্পিলাকার প্রক্রিয়া, রৈখিক নয়, এর অর্থ কী? এই কোশ্চেনটা খুবই রেয়ার কোশ্চেন, ঠিক আছে, হঠাৎ করে পাওয়া যায় না। অপশান এ, বিকাশ সোজা পথে এগিয়ে যায়। অপশান বি, বিকাশ এক ধাপে এগিয়ে আবার পেছনে এসে সুসংগঠিত হয়। আচ্ছা, বিকাশ হঠাৎ থেমে যায়, নাকি বিকাশের কোনো নির্দিষ্ট দিশা নেই? দিশা তো অবশ্যই রয়েছে, বিকাশ একটা নির্দিষ্ট পথের অগ্রগতির দিকে যায়, তাই না, কখনো পেছোয় না। আচ্ছা, বিকাশ কি, আমরা যেটা মেন জানি বিকাশ সোজা পথে এগিয়ে যায়, কিন্তু এটা কিন্তু নয়। আমরা এই সর্পিলাকার বলছি না এখানে, বিকাশ একটি সর্পিলাকার প্রক্রিয়া। এটার মানে কি বলুন তো? এটার মানে হচ্ছে বিকাশ হচ্ছে ধরুন আমি হঠাৎ করে একটা শিশু একটা কিছু কাজ শিখলো, আপনি হঠাৎ করে শিশু বয়সে সাইকেল চালানো শিখলেন, একটা ওই সাইকেল চালানোর যে দক্ষতাটা, ওটা কিন্তু আপনার মধ্যে যে একদম পরিপক্ক ম্যাচুরেশন হয়ে গেল, ওটা কিন্তু নয়। আচ্ছা, স্পাইরাল ব্যাপারটা কি বলুন তো? এটা অ্যাকচুয়ালি স্পাইরালটা হচ্ছে বিকাশ কিন্তু একদম সোজা পথে যাবে না, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই, শিশু ধরুন সাইকেল চালানো শিখলো, ঠিক আছে, তাহলে প্রথমেই যে সাইকেল চালানোটা শিখবে সেটাই কি তার বেস্ট সাইকেল চালানো হবে, একদম ফুল স্কিল্ড? নিশ্চয়ই নয়। সে একটা কোনোরকমভাবে সাইকেল চালানো শিখবে, তারপরে শিখতে 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 কিছুদিন পরে সে সেই সাইকেল চালানোটাই আবার নতুন করে শিখবে, কিন্তু বেশি দক্ষতার সাথে, একটু ভালোভাবে শিখবে। এরকম কিন্তু জীবনে অনেক টার্ম আছে, সাইকেল চালানো বা ধরুন কোনো একটা ভাষা শেখা, ঠিক আছে, শিশুরা প্রথম একটা ভাষা শিখলো, ঠিক আছে, ভাষাটা একটা ছোটোখাটো লার্নার লেভেলে শিখলো, তার কিছুদিন পরে, এক বছর পরে আবার সে সেই ভাষাটাই শিখছে, সেই বাক্যটা গঠন করতেই শিখছে, কিন্তু আরও বিশদভাবে, আরও স্কিল্ডফুলভাবে। তাহলে এখানে জিনিসটা আমরা কেমন দেখছি বলুন তো? বিকাশ হয়ে একটা নির্দিষ্ট জিনিস সম্বন্ধে বিকাশ হলো, ঘুরে কিন্তু আবার নতুন স্কিল সংগ্রহ করে সেই স্কিল সেটটাকে ওই সেম জায়গায় কাজে লাগিয়ে আবার সেম জিনিসটাই ভালোভাবে শিখলাম। ওটা স্পাইরালিংয়ের মতো, একটু এগোলাম, সেম জিনিসটা ঘুরে এসে আবার শিখলাম, আবার এগোলাম, আবার ঘুরে এসে শিখলাম, স্পাইরালিং হচ্ছে, তাই না? এরকম গিয়ে শিখলাম, ঘুরে এসে আবার সেম জিনিস শিখলাম, ঘুরে এসে আবার সেম জিনিস শিখলাম। এই জন্য এইটাকে আমরা বলি এক ধাপে এগিয়ে গিয়ে আবার পেছনে এসে সুসংগঠিত হয়, বেটার হয়, বেটারমেন্ট স্কিলের। এটাকে এই জন্য একদম লিনিয়ার প্রক্রিয়া নয়, সর্পিলাকার বা স্পাইরাল প্রক্রিয়া বলা হয়। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 17। শিশু যখন প্রথম হামাগুড়ি দেয় এবং তারপর হাঁটতে শেখে, এটি বিকাশের কোন নীতি মান্য করে? ধারাবাহিকতার নীতি, ক্রমিকতার নীতি, সাধারণ থেকে বিশেষের নীতি, সব কটি? আচ্ছা, এখানে কোনটা অপশান হয়ে যাবে? ধারাবাহিকতার নীতি মানে যেটা প্রিন্সিপাল অফ কন্টিনিউটির কথা বলা হয়েছে, মানে পরপর স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, কখনো থেমে থাকছে না, এরকম তো ব্যাপার নয়। হামাগুড়ি দিয়ে সঙ্গে সঙ্গেই তো আর কেউ হাঁটতে শিখে যায় না, মাঝখানে গ্যাপ থাকে, তো এটা হবে না। ক্রমিকতার নীতি, অর্ডারলি সিকোয়েন্স, মানে যেটা বলতে চাইছি যে আমি একটা জিনিস শিখলাম, তারপর তার থেকে আরেকটু উপরের জিনিস শিখলাম, তারপরে তার থেকে আরেকটু উপরের জিনিস শিখলাম। অবশ্যই হামাগুড়ি দেওয়াটা যদি আমরা একটা প্রাথমিক পর্যায়ে ধরি, ঠিক আছে, হাঁটতে শেখাটা তার একটা কি বলবো ডেভেলপড পর্যায়, উন্নত পর্যায়, তাই না? তারপরে হয়তো শিশু আবার দৌড়তেও শেখবে। তাহলে এটা কিন্তু ক্রমে হচ্ছে, অর্ডারে, প্রথমে হামাগুড়ি দেওয়া, তারপরে দাঁড়ানো, তারপরে দৌড়ানো, তারপরে হয়তো জাম্প করা বা ভালোভাবে দৌড়ানো। এনিওয়ে, তো এটা ক্রমিকতার নীতি কিন্তু ফলো করছে। তাহলে অপশান বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব, কোশ্চেন নাম্বার 18। শিশুর সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন প্রক্রিয়ার প্রথম ও প্রধান মাধ্যম কোনটি? বিদ্যালয়, খেলার মাঠ, পরিবার নাকি গণমাধ্যম? তো বিদ্যালয়ে তো শিশু অনেক পরেই যায়, আর গণমাধ্যম তো ধরুন যেগুলো আমরা মিডিয়া বলুন, ইন্টারনেট বলুন, এই জিনিসগুলো সম্বন্ধেও শিশু কিন্তু অনেক পরে পরিচিতি হয়। শিশু খেলার মাঠেও অনেক পরে যায়। শিশু যেটা প্রথম পায় তার কাছে সেটা হচ্ছে কি? পরিবার। শিশু জন্মের পর থেকেই তার বাবা মা, দাদু দিদিমা, ভাই বোন, যারাই থাকুক না কেন, তার পরিবারকে সাথে পায়। সেই পরিবারই কিন্তু তাকে শেখায় কীভাবে একজনের সাথে কথা বলতে হবে, কীভাবে বিহেভিয়ার মেনটেন করতে হবে, কীভাবে রাগ দুঃখ সব কিছু কিন্তু তার এই সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন, মিশতে শেখাটা পরিবারের কাছ থেকেই আসে। তাই এখানে সঠিক অপশান হয়ে যাবে অপশান সি, পরিবার। এবং তারপরে কিন্তু সে খেলার মাঠ, বিদ্যালয় এগুলোতে সামাজিকীকরণ শেখে, ওগুলো পরবর্তী ধাপ। প্রাথমিক ধাপ হচ্ছে পরিবার। ব্যাস, তারপরে নেক্সট কোশ্চেন যাব, কোশ্চেন নাম্বার 19। বৃদ্ধি ও বিকাশের মূল পার্থক্য কী? অপশান এ, বৃদ্ধি পরিমাণগত কিন্তু বিকাশ গুণগত ও কাঠামোগত। বৃদ্ধি আজীবন চলে কিন্তু বিকাশ নির্দিষ্ট বয়সে থামে। বৃদ্ধি দেখা যায় না কিন্তু বিকাশ দেখা যায়।
এদের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য তো আছে অবশ্যই। আচ্ছা, আমরা জানি যে বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত পরে থেমে যায়, কিন্তু বিকাশ সবসময় চলে, তাহলে অপশান বি হবে না। আচ্ছা, বৃদ্ধিকে কিন্তু আমরা এক্ষুনি জানলাম যে মাপা যায়, পরিমাণ করা যায়, কিন্তু বিকাশ একটা যেমন পরিমাণগত হয়, সেরকম কিন্তু একটা গুণেরও ব্যাপার রয়েছে এর মধ্যে। যেমন ইন্টেলেকচুয়াল বিকাশ, ওটাকে কি আপনি মাপতে পারবেন? অবশ্যই না। এটাকে আপনাকে ফিল করতে হবে যে হ্যাঁ একটা ডেভেলপমেন্ট হয়েছে বলে মনে হচ্ছে, তাহলে এটা গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। ইমোশনাল, প্রাক্ষবিক বা বৌদ্ধিক, এগুলো কিন্তু গুণগত। তাহলে বৃদ্ধি পরিমাণগত, কিন্তু বিকাশ গুণগত ও কাঠামোগত। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে আসব আজকের বৃদ্ধি ও বিকাশের ক্লাসের লাস্ট কোশ্চেনে। শিক্ষকের জন্য বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে জ্ঞান থাকা জরুরি, কারণ এটি শিক্ষার্থীদের ভালো নম্বর পেতে সাহায্য করে, এটি শিক্ষার্থীর বয়স অনুযায়ী উপযুক্ত শিখন পরিবেশ তৈরিতে সাহায্য করে, এটি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে, নাকি এটি কেবল পরীক্ষার মূল্যায়নে লাগে। অপশান এ আর ডি তো প্র্যাকটিক্যাল হচ্ছে না একদমই, ঠিক আছে, তাই এগুলো হবে না অ্যান্সার। আচ্ছা, আমরা শিক্ষক কেন বৃদ্ধি ও বিকাশ সম্বন্ধে জানবেন, তার আগে জেনে নিই বৃদ্ধি ও বিকাশে আমরা পড়িটা কি। বৃদ্ধিতে বলা হয় যে একজন শিক্ষার্থী বা শিশু তার কোন বয়সে কি ফিল করছে, তার মানসিক ও মেন্টাল এবং শারীরিক স্টেট কেমন। আর বিকাশও সেম জিনিস, এই দুজন মিলে কিন্তু এই সেম জিনিসটাই বলে। বৃদ্ধি ও বিকাশ বলে কী জিনিসটা ইন্ডিকেট করে না, একটা শিশু তার জীবনের কোন পর্যায়ে, বয়সের কোন পর্যায়ে কেমন মেন্টাল স্টেটে আছে, কি শেখার উপযোগী আছে, কতটা শিখতে পারবে, কীভাবে পড়ালে ভালোভাবে শিখবে। তাহলে এই জ্ঞানগুলো তো অবশ্যই একজন শিক্ষকের প্রয়োজন, তাই না? কেন? কারণ শিক্ষার্থীর জন্য তাহলে উপযুক্ত শিখন পরিবেশ তৈরি করতে পারবে। এই কখন কি মেন্টাল স্টেটে কি গ্রহণ করতে পারবে শিশু, এটা জানলেই তো শিশুর জন্য একটা খুবই সহজ এনভায়রনমেন্ট তৈরি হবে পড়াশোনার, তাই না? তাই এখানে অপশান বি যেটা রয়েছে, এটি শিক্ষার্থীর এই যে বয়স অনুযায়ী উপযুক্ত শিখন পরিবেশ তৈরিতে সাহায্য করে, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অপশান। অপশান বিকেই আমরা এখানে মার্ক করব। ঠিক আছে, তাহলে আজকে এই 20টা প্রশ্নই আমাদের ছিল। এই চ্যাপ্টার ভিত্তিক আলোচনাটা আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানাবেন। আজকের ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ। স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং।